17 বছর পর ভোটের বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। 17 বছর পর বাংলাদেশে পা রাখলেন খালেদা পুত্র। লন্ডন থেকে ঢাকায় এলেন তারেক। তারেকের ফেরায় উচ্ছ্বাস বিএনপি নেতাকর্মীদের। ঢাকার রাজপথে বিএনপির জনজোয়ার। দেশে ফিরেই দলের নেতাকর্মীদের বার্তা দেন তারেক। রাত থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছিলেন। তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমান ফেরায় উচ্ছ্বসিত বিএনপি নেতা কর্মীরা। তারেক রহমান লেখা টি শার্ট পরে, দলের প্রতীক চিহ্ন দেওয়া টুপি পরে ভিড় জমাতে থাকেন। জনজোয়ার বলা যায় তার এই জনসভায়। দেশে ফিরেই দলের নেতা কর্মীদের বার্তা দেন তারেক রহমান। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল সভাস্থল। পুলিশ কর্ডন করে নিয়ে আসে তারেক রহমানকে। পুলিশ, বিজিবি, সেনা ঘিরে রেখেছিল সভাস্থল। কড়া নিরাপত্তার বন্দোবস্ত। জমজমাট রোড শো এবং তারপর জনসমাবেশ, যেখানে বক্তৃতা রাখেন তারেক রহমান। জনজোয়ার, বিএনপি নেতা কর্মী যারা গত রাত থেকেই এসে জড়ো হয়েছিলেন, তাদের প্রিয় নেতার কথা শুনবেন, কি বার্তা দেন তিনি, সেই কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। কাতারে কাতারে মানুষ আসেন এদিন এই জনসভায়। তারেক রহমান কি বলেন তা শুনতে। দেশে পা দিয়েই আবেগে ভাসলেন তারেক রহমান। বাংলাদেশের মাটি ছুঁয়ে প্রণাম প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং আবেগে ভাসলেন তিনি। দেশের মাটিতে পা রেখে আবেগে ভাসলেন। বাংলাদেশের মাটি ছুঁয়ে প্রণাম প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর এমন একটা সময় তারেক রহমান ফিরলেন বাংলাদেশে, যার ফলে মোহাম্মদ ইউনূসের চাপ আরো বাড়লো বলেই মনে করা হচ্ছে। চাপ বাড়লো জামাত এবং এনসিপিরও। 17 বছর পর বাংলাদেশে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যাডভান্টেজে তারেক। 12 ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা বাংলাদেশে, এবং ভোট যদি হয় তাহলে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বিএনপির, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যাডভান্টেজে তারেক রহমান। তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপিতে উৎসবের মেজাজ, আর সেই সঙ্গেই চাপে মোহাম্মদ ইউনূস। শুধু নয়, জামাত এবং এনসিপিও। 17 বছর পর বাংলাদেশে তারেক রহমান। তারেক রহমানের এই প্রত্যাবর্তনে কতটা চাপে পড়লেন মোহাম্মদ ইউনূস, আমরা কথা বলেছিলাম এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ডর সঙ্গে। শুনুন। সবথেকে বেশি চাপ যদি উপর বেড়ে থাকে, সেটা তথাকথিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপরে কিন্তু চাপটা বেড়েছে। দেখুন, তিনি এবং তারই অনির্বাচিত উপদেষ্টারা মিলিয়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছেন, পুরোপুরি শাসন ব্যবস্থা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মবক্রেসি চলছে, মবের শাসন চলছে। সেই জায়গাকে ইউনূস যে ব্যর্থ হয়ে যত প্রমাণিত, এটা বাংলাদেশের মানুষও কিন্তু এখন বুঝতে পারছেন। কাজেই নতুন একটা লিডারশিপ যদি আসে, তাহলে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করবেন বলে আমার কিন্তু মনে হয়। অর্থাৎ আমরা যে ব্যাটেলটা দেখতে চলেছি, সেটা হচ্ছে একটা রিইনভিগোরেটেড বিএনপি প্লাস যদি রিইনভিগোরেটেড আওয়ামী লীগেরও ব্যাটেল হয়। এই ব্যাটেলটা কিন্তু দেখতে চলেছি। ইউনূস আমার মনে হয় তিনি হয়তো কিছু সারিতে চলে যান। তারেকের কার্যকলাপে নজর ভারতের। তারেকের হাত ধরেই দুদেশের সুসম্পর্কের আশা। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ডর সঙ্গে। তার ব্যাখ্যা শুনব।
আমরা কিন্তু সবাই জানি যে খালেদা জিয়া তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ এবং রাজনীতিতে অংশগ্রহণ করার মতো জায়গাতে এই মুহূর্তে নেই। কাজেই এই তারেক রহমান যে ফিরে আসছেন তিনি কিন্তু বিএনপির লিডারশিপটাকে সংহত করতে পারবেন। এবার যদি বলেন যে ভারতের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, আমরা জানি যে ভারতে কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন বা তার দলের লিডারশিপেরও কিন্তু একটা অংশ এখনো পর্যন্ত ভারতে আত্মগোপন করে বা তারা আশ্রয় নিয়ে সেখানে রয়েছেন। কিন্তু তারা কি ভারতের সেই গুরুত্বটাকে স্বীকার করছেন? তারা প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাদের বাংলাদেশে ফেরা সেটা নাকি ভারতের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ তারা যেন ভারতের গুরুত্বটাকে একটু কমিয়ে বা একটু অস্বীকার করে দেখতে চাইছেন। সেখানে বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসাবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। ফেরার পরই আজ ভাষণ দিয়েছেন জনসভায়। তারেকের ভাষণে হাদি হত্যার প্রসঙ্গ উঠে এসেছে। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যয় বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। অস্থির বাংলাদেশ, দেশে ফিরে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান তারেকের। বাংলাদেশের বাসিন্দাদের উজ্জীবিত করতে বার্তা তারেক রহমানের। তাঁর ভাষণে নোবেলজয়ী আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথারের প্রসঙ্গ। বাংলাদেশের জন্য নিজের প্ল্যান শোনালেন তারেক। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব।